শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি আমাকে দেখ, কেন জানো তো, খরচ দিতে হবে তার জন্য। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিশা আশা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমাদেরকে খবর দিয়েছিলাম যে আমার নানিমা ভীষণ অসুস্থ ছিল, উনি আইসিইউতে ছিলেন। তো আইসিইউ থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে 4 দিন পর বাড়িতে। তো উনি এখন মোটামুটি সুস্থ আছেন, আর আমি এখন বাড়িও চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ি, মানে এটা আমাদের নিজস্ব বাড়ি নয়, এটা হচ্ছে আমার ভাড়া বাড়ি। তোমাদেরকে বলাই হয়নি, এটা হচ্ছে আমার ভাড়া বাড়ি, আমি ভাড়া বাড়িতেই থাকি। আর আমার মেয়ে এখন ঘুমোচ্ছে। তো তোমাদের সঙ্গে কিছু কথা, আমি আমার লাইফের কিছু কথা যেগুলো শেয়ার না করলে তোমরা আমার ব্যাপারে কোনো কিছু জানতেই পারবে না, তো সেই রকমই কোনো কিছু শেয়ার করব বলেই মেয়েকে ঘুম দিয়ে তারপরে এখন দুপুরবেলা আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। তো কোথায় থেকে শুরু করব, তোমরা তো আমার ব্যাপারে কোনো কিছুই জানো না, তো তাই বুঝতে পারছি না। আমি ঠিকভাবে কথা বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে বলতে পারি না কোনো কিছু। প্লিজ ভুল যদি হয় তাহলে মানিয়ে গুছিয়ে নিও। আর আমার কথাগুলো শোনার পর যদি তোমাদের কোথাও মনে হয় যে তোমরা আমার পাশে থাকতে চাও, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও, পাশে থেকো। আর যদি ইচ্ছা হয় তাহলে তোমরা শেয়ারও করতে পারো। সালটা ছিল 2012, আর তখন আমার বয়স ছিল মাত্র ওই 14+, মানে 14 থেকে 15 বছরের মধ্যেই হবে, 15 বছর হয়তো। তখন মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছি, এখনও রেজাল্ট হয়নি, রেজাল্ট আউট হয়নি। তো আমার একটা ছিল, বিশ্বাস ছিল যে হ্যাঁ পরীক্ষায় পাশ করতে পারবো। তো তার জন্য আর কি স্যারেরাও বিশ্বাস করে, যারা যারা নিজের একটা কনফিডেন্স ছিল যে পরীক্ষায় পাশ করতে পারবে, তারা তারা ঠিক 1-2 মাস পর থেকেই টিউশনি পড়তে যেতাম। তো হঠাৎ টিউশনি পড়তে যাই, আর হঠাৎ একদিন বাড়ি ফিরে এসে দেখি বাড়িতে লোকজন 4-5 জন মতো হবে, 3-4 জন কি 4-5 জন এরকম হবে। তো জানতে পারি সেটা হচ্ছে আমাদেরই রিলেটিভ। কি বলতো, আমিও আর 5টা মেয়ের মতো অনেক স্বপ্ন দেখতাম, অনেক। আমার সুন্দর একদম, কি বলতো, আমার বাবা খুব একটা বড় লোক নয়, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেছি, তবুও অনেক কিছু ভাবে, মানে যতটা পেরেছে ততটা ভাবে দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মানুষ করার চেষ্টা করেছে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। খুব একটা আর্থিক অবস্থা ভালো ছিল না, মোটামুটি ছিল, মোটামুটি। তো হয়তো সেটারই সুযোগ সবাই নিয়েছে, এটাই আর কি। তো চলো তোমাদেরকে সবটাই খুলে বলি ঘটনাটা। তো তারপরে আমি যখন এসে দেখি না, তাহলে আমার যেহেতু রিলেটিভ হয়, তার জন্য রীতিমতো আমি যেরকমভাবে টিউশন থেকে এসেছি সেরকমভাবেই আমি সামনে বসলাম, কথা বললাম, যেহেতু রিলেটিভ হয় সেই হিসাবে। আমি কিন্তু তখনও কোনো কিছু জানি না, এমনকি আমার ফ্যামিলির লোকও জানে না যে কি ব্যাপারে আমাদের বাড়িতে এসেছেন ওনারা। তারপর সেদিনকে সন্ধ্যাবেলা ওনারা বাড়ি চলে যায়, আর যেহেতু রিলেটিভ হয় সেরকম যেরকমভাবে আপ্যায়ন করার দরকার সামর্থ্য অনুযায়ী পেরেছে, সেরকমভাবে আপ্যায়ন করেছে। তারপর ওদের দেখে মনে হয়েছে, মানে ওনাদের বাড়িতে ছেলে আছে, তো ছেলের জন্য পাত্রীপক্ষ দেখার জন্যই এখানে এসেছিল। এসে শুনেছে হয়তো যে আমার বাবা আর্থিক অবস্থা খুব একটা ভালো না, আমরা হয়তো খেতে পড়তে পাই না, খুব কষ্টে থাকি। আর ওনারা একটু বড় লোক, অনেক জমি জায়গা সম্পত্তি, হয়তো তার জন্যই আমাদের বাড়িতে আসার সুযোগটা পেয়েছে, না হলে হয়তো সুযোগ পেত না। তো যাই হোক, কাছ থেকে হয়তো আমাদেরকে চেনে না, জানে না, দূর থেকেই দেখেছে বাড়িঘর, কিংবা কারোর মুখ থেকে শুনে, কিন্তু ভেতরে কখনো এসে দেখেনি যে আমরা কীরকমভাবে খাই পড়ি চলি। তো এটাই আমার কষ্টের কারণ বলতে পারো। তো তারপরে রীতিমতো তারপরের দিন আবার আমাদের বাড়িতে খবর পাঠাই যে ওনার ছেলে আছে, তার জন্য মেয়ে পক্ষ হিসাবেই দেখতে আসবে। আর আমার তখন একদমই ইচ্ছা ছিল না বিয়ে করার, কিন্তু তার কদিন আগেও ভালো জায়গা থেকেও বিয়ের জন্য লোক এসেছিল, কিন্তু কি বলতো, সেখানে না ঠিক একটা রাজি হয়নি। অনেক অনেক বড় লোক ছিল, অনেক বড় লোক ছিল, অনেক মনের দিক থেকে অনেক ভালো মানুষ ছিল। তেনারা অনেকবার রিকোয়েস্ট করেছিলেন আমার মাকে যে যদি পড়াশোনা করাতে চান তাহলে আমরাই পড়াশোনা করাবো, সোনা দানা যত যা কিছু লাগে আমরা দিয়ে নিয়ে যাব, কিন্তু কপাল, সবই কপাল। তো কপালের জন্যই ধরো সেখানে রাজি হয়নি। আর এখানে কি করে যাই হোক, তারপরে আবার পরের দিনকে আসলো, ওনারা আসার পর আবার এমনভাবে কথাবার্তা হয়ে গেল। আমার বাবাও বাড়িতে ছিলেন না, মা, আমি আর আমার ছোট ভাই, আমরা 3জনেই বাড়িতে থাকতাম। বাবা আমাদের ভালো রাখার জন্য নিজে কষ্ট করে বাইরে থাকতেন, আমরা কখনো বাবাকে সেরকমভাবে কাছে পাইনি।
তো বেশিরভাগ টাইম বাবার বাইরেই কেটে গেছে। আমাদেরকে ভালো রাখার জন্য উনি কোনো রকম কোনো নিজের চিন্তা করেননি, সবসময় বিদেশেই থাকতেন। তো সেখানে আমার মা বাবাকে ফোন করে বলে এরকম মেয়ের বিয়ের জন্য এরকম কথা বলছে। তারপরে বাবা বলে যে ঠিক আছে তোমরা তো আছো। তারপরে আমার মামার বাড়ি যেহেতু কাছে, তো বলে যে ঠিক আছে তাহলে আমার মামার বাড়ির সঙ্গেও কথা বলতে বলে যে সবাই মিলে তোমরা দেখাশোনা করো। তো কিভাবে জানি না, আমার কিভাবে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, মানে তখন তো বাচ্চা বয়স, তখন অতটা বুঝতে পারিনি। তখন সবাই আমাকে বোঝায় যে দেখ তোর বাবা যেহেতু বিদেশে থাকে, আর একটা মাত্র ছেলে, মানে মেয়েও ছিল ওনার, মেয়েও ছিল, একটা মাত্র ছেলে, অনেক জমি জায়গা রয়েছে, সুখে খাবে পড়বে, মানে কোনোদিনও কোনো কিছুর অভাব হবে না, এই ভেবেই আমাকে বোঝানো হয়। আর এটা ভেবেই আমি ভাবি যে হ্যাঁ তাই তো, ঠিকই তো। আমার বাবাকে যেহেতু দেখেছি মানে বছরের বেশি অর্ধেকটা সময় বাইরে কাটাতে, তো আমি আর সেরকম আমার সন্তান যে হবে সে ওইরকমভাবে বাবা মাকে ছেড়ে থাকুক এরকম আমি একটা চাইনি। তার জন্য আমি রাজি হয়ে গেছি যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু ভাগ্য আমাকে এইভাবে এখানে টেনে নিয়ে আসবে কখনো বুঝতে পারিনি। তো তারপর মা বলে যে ঠিক আছে, আমরা তো ছেলে পক্ষ দেখিনি, তখনও পর্যন্ত কিন্তু ছেলে দেখেনি। তো বললো আমরা তো ছেলে দেখিনি, তাহলে লোক পাঠাবো যাওয়ার জন্য। তো ওনারা বলেন যে না লোক পাঠাতে হবে না, আজকেই ছেলেকে ডেকে নিয়ে আসছি। তো তারপর রীতিমতো ফোন করা হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিফারেন্স রাস্তার। তো ছেলেকে ফোন করা হয়, সঙ্গে সঙ্গে যাই হোক 3 ঘন্টার মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যায় এবং সবাই দেখাশোনা করে। দেখাশোনা করার পর হট করেই মানে দিন ঠিক হয়ে যায় বিয়ের 1 সপ্তাহের মধ্যে, মানে সেদিনকে ছিল বুধবার, আর পরের বুধবারের বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়। তো সেখান থেকে আমাদের ওখান থেকেই একটা শাড়ি ব্লাউজ ডোর মানে যা যা লাগে আর কি, সেগুলো দিয়ে আমাকে ওই আশীর্বাদ মতো করে রেখে চলে গেছে। তারপরে আমাদের এখান থেকে কেউ দেখতে যায়নি, কোনো কিছু না। তারপর আমার বাবা আসে মাত্র 2 দিন আগে। বিয়ের সমস্ত যা কিছু মানে মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাকেই সব কিছু দেখাশোনা করতে হয়েছে, যে কোথায় চাল ডাল কি লাগবে না লাগবে, কতজনকে নিমন্ত্রণ করতে হবে, তো সমস্ত কিছু। বাবা এসে তো ভীষণ কান্নাকাটি করছিল, মানে তখন বলেছে ঠিকই, কিন্তু কোথাও একটু মনে আঘাত লেগেছে, হয়তো আমার সঙ্গে এই ঘটনা ঘটবে। বাবা তো কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে। তারপর যাই হোক বিয়েটা হয়ে যায়। বিয়েটা হয়ে যাওয়ার পর থেকে শুরু হয় অশান্তি। মানে ছেলে বেকার, তো ছেলে বেকার, কোনো কাজকর্ম করে না। হ্যাঁ বাবার অনেক সম্পত্তি আছে, অনেক বড় দোতলা বাড়ি রয়েছে, আমাদের তখন একতলা বাড়ি আর ওনাদের দোতলা বাড়ি। এটাই হয়তো ওনারা ভেবেছিলেন যে আমাকে হয়তো যেভাবে রাখবে আমি সেভাবেই থাকতে পারবো, কিন্তু আমাদের সেভাবে থাকার অভ্যাস ছিল না, সেভাবে থাকার অভ্যাস ছিল। আমার এখানেও অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, আমার বাবা যতটা পেরেছে ততটা সামর্থ্য অনুযায়ী লোকজন বলে অনুষ্ঠান হয়েছে, আর ওদের বাড়ি থেকে মাত্র 5-7 জন এসে বিয়েটা হয়ে গেছে। বাড়িতে যখন ঢুকি, বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে যখন ঢুকি, তখন দেখি বাড়িতে মানে ওই 2-3 জন ছাড়া বাড়িতে একটা লোক নেই, একটা মানুষজন নেই, না ওনাদের রিলেটিভ, না মানে বাবার বাড়ির মানে মামা বাড়ির আত্মীয়, না দাদুর বাড়ির আত্মীয়, কোনো আত্মীয় স্বজন নেই। জাস্ট যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড, আর হচ্ছে তার বাবা মা, আর তার হচ্ছে বোন। আর বোনের যেহেতু আগেই বিয়ে হয়ে গেছিলো, বোন প্রেগনেন্ট ছিল, তাই বোনের হাজবেন্ড, এই তো এই কজন এরাই ছিল বাড়িতে। আমার তো তখন তো যেহেতু অল্প বয়স, আমি ভেবেছি হয়তো বিয়ে অনেক লোকজন আনন্দ, মানে তখন আমি অতটা কল্পনাই করতে পারিনি। এটা হয়তো সময় বয়স ক্ষেত্রে হয়, আমারও হয়েছে, আমি কখনো বুঝিনি আমার জীবনে এই দিনটা আসবে। তো ওখানে গিয়ে যাওয়ার পর দেখি ওই রকম, তো আমার তো তখনই অনেক মনে কষ্ট হয়, তবুও কোনো কিছু মনে করিনি। তারপরে বিয়ের 2 দিন বাদ দিয়ে যখন এখানে আসে, আমার অনেক কিছু দেখে অনেক রকম খারাপ লাগে। সেই বাড়িতে 2 দিন যখন ছিলাম অনেক কিছু দেখে খারাপ লাগে, সবার ব্যবহার দেখেই খারাপ লাগে। ওদের বাড়িতে কোনো মানুষজন আসে না, লোকজন আসে না, কখনো একা ওই 2 দিনের মধ্যে কখনো একা ছাদে উঠতে দেয় না, পাশের বাড়ির লোকজনে কিছু বলবে এরকম ভেবে।
তো অনেক অনেক খারাপ লাগে। তো তারপরেও সেটা আমি কোনো কিছু মনে করি না, বাচ্চা বয়স তো কোনো কিছু মনে করি না। তারপরে বাড়িতে রীতিমতো আসি 2 দিন পর। আর আমাদের বিয়ের পর যে আনা নেওয়া হবে, আনা নেওয়ার টাইমে যে 5টা লোক আমার বাবার বাড়ি থেকে গিয়ে ওখানে করে নিয়ে আসবে সেরকমও হয়নি। ওনারা বললো যে বিয়ে যখন হয়ে গেছে শুধু শুধু টাকা খরচ করে কি হবে, শুধু শুধু টাকা খরচ করার থেকে সবার টাকাই বাঁচবে। তো আমার বাবা বললো বিয়ে যখন হয়ে গেছে তখন ওনাদের খুশিতেই খুশি। তো তার জন্য আমি মানে আমরা দুজনেই ঘুরে আবার চলে আসলাম বাড়িতে। তার কিছুদিনের পর মানে ঠিক 8 দিন 10 দিন পর হঠাৎ করে আমার পেট ব্যথা শুরু হয়েছে, পেটে ব্যথা করছে। ফ্যামিলি ডক্টর বলতে পারো, তো সেখানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর অ্যাপেন্ডিক্স বলে সন্দেহ করে, তারপরে সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে ভর্তি করা হয়। তখন কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, মানে আমাকে রেখে আবার নিজের বাড়ি চলে গেছে, আমি বাবার বাড়িতে রয়েছি। তো তারপরে খবর দেওয়া হয়, আমি যখন হসপিটালে ভর্তি হই খবর দেওয়া হয়, তখন পর্যন্ত কিন্তু আসেনি। শুনেছি নাকি তার মা ভাড়াও দেয়নি, তার জন্য নাকি আসতে পারেনি। আর তারপরে আমাকে ওখান থেকে ছবি করতে পাঠায়। তো বহরমপুরে যাই, আমাদের এখানে বহরমপুর, তো বহরমপুরে যাই ছবি করতে। ছবিতে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। তো সবাই মিলে পরামর্শ করে আমার বাবার বাড়ির লোকজন আর কি, যেহেতু বিয়ে হয়ে গেছে, তো অ্যাপেন্ডিক্সটা যেহেতু খুব নর্মাল ছোট্ট হয়ে আছে, এখন অপারেশন করে নিলেই বরঞ্চ ভালো। তারপর আমার বাবাই সমস্ত কিছু করে, আমাকে চোখের দেখা পর্যন্ত দেখতে আসেনি, ফটো করা থেকে শুরু করে। ওই হাতের মধ্যে চ্যানেল ঢুকানোও ছিল, হসপিটাল থেকে আমাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। আমার বাবাই আমাকে সব জায়গায় নিয়ে যায়। তো নার্সিংহোমে ভর্তি করা হয়, নার্সিংহোমের ওখান থেকে তারপর হচ্ছে আমাকে আর কি অপারেশন করানো হয়। অপারেশনের টাইমে আমার বাবা মা আর মামার বাড়ির লোক ছাড়া আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি আমাকে দেখতে। কেন জানো তো, খরচ দিতে হবে তার জন্য। আমার বাবা আমাকে বলেছে যে আমার মেয়ের যদি বিয়ে না দিতাম তাহলে তো আমাকেই দেখাতে হতো, আমি খরচের জন্য ভয় করি না। তো আমার বাবাই সমস্ত কিছু খরচ করে, খরচ করার পর আমাকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, মানে ওখান থেকে মামার বাড়ি খুব কাছে ছিল, যেহেতু সেলাই খুলতে হবে 4 দিন পর, তো মামার বাড়ি নিয়ে যাওয়া হয়। মামার বাড়ি নিয়ে যাওয়ার পর আমার শ্বশুর মশাই ঠিক 4 দিন 5 দিন পর, অপারেশনের 4 দিন 5 দিন পর আসেন। একটা আড়াইশো ওজনের কৌটো হরলিক্সের, সেটা নিয়ে আসেন। হাতে 100 টাকাও দিয়ে যায়নি, চোখের দেখাও দেখেনি আগে, ফোনও করেনি, কোনো কিছু না। আর সবাই অজুহাত দেয় মেয়ে প্রেগনেন্ট, তার জন্য মেয়েকে রেখে আসতে পারে না, শাশুড়ি হাজবেন্ড কেউই আসতে পারে না। তো শ্বশুরমশাই 4 দিন 5 দিন বাদ দিয়ে এসেছে। তো সেখান থেকেই কি বলতো, একটা মনের দুঃখ কষ্ট আঘাত পেয়েছি। তারপর থেকেও আরও অনেক কিছু হয়। তো সেখান থেকেই আস্তে 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 মন এমন একটা জিনিস না, ভেঙে গেলে জোড়া লাগে ঠিকই, কিন্তু দাগটা আর কি মুছে যায় না। তো আমারও সেটাই হয়েছিল। তারপর আস্তে 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 অনেক 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 কিছু হয়ে গেছে। আর লাস্ট পর্যন্ত আমাদের ডিভোর্সটাও হয়ে গেছে। তো সেটা কিভাবে ডিভোর্স হলো, কেন হলো, সেটা যদি জানতে চাও তাহলে তোমরা পার্ট 2 পাবে। তো চলো, আজকে আর তোমাদের সঙ্গে কথা বলছি না, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।